হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা হলো সাকিব খানকে নিয়ে। এবার আমি জানি এটা নিয়ে ভিডিও করার পরে এখানকার কিছু আমার অডিয়েন্স রয়েছে, তারা আমাকে বলবে, ভাই তুইও সাকিব খানকে তেল মারা শুরু করে দিলি। তো সত্যি কথা বলতে গেলে আমি যে টপিকটা নিয়ে যে কথা বলছি এটা নিয়ে মানে আমি এই কমিউনিটির মধ্যে সবার লাস্টে কথা বলছি। চাইলে এটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও হয়তো এখন করে নিতে পারতাম, ভিউজও প্রচুর হতো। এবং আমি দরদকে নিয়েও যে কথা বলেছিলাম, দেখবেন সেখানে দরদকে নিয়ে আমি একা কিন্তু আলাদা করে ভিডিও করিনি। দরদকে নিয়েও কথা বলেছিলাম, উল্টে বুমেরাংকে নিয়েও কথা বলে দুটোকে একটা একটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি শেষ করি। দুটোকে নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও করে আমি আনিনি। আনলে আমারই লাভ হতো, দুটো আলাদা আলাদা ভিউজ এলে সাবস্ক্রাইবারও বাড়তো, দুটো আলাদা আলাদা ভিডিওতে ভিউজও সেরকম হতো, কিন্তু আমি করিনি। তো এটা কখনো ভাববেন না সাকিব খানকে নিয়ে ভিডিও করছি মানে আমি তেল মারার জন্য করছি। আমি যখন বক্স অফিস নিয়ে ক্যাচাল হচ্ছিল, প্রিয়তমার বক্স অফিস নিয়ে, আমি কিন্তু প্রথম সাহস করে বলেছিলাম যে এই বক্স অফিসটা আদৌ সত্যি তো। হ্যাঁ, তারপর পরবর্তীকালে বাংলাদেশের অনেকের সঙ্গে যোগাযোগ হতে কিছু জিনিস জানতে পেরেছি। তো পরবর্তীকালে আমি বলেছিলাম যে না, আমার বক্তব্যটা খানিকটা ভুল ছিল। তো সাকিব খানকে নিয়ে ভিডিও করছি বলেই বক্তব্য নিয়েছি এমন না। আজকে শাহরুখ খানকে নিয়েও যখন কথা বলি, সালমান খানকে নিয়ে যখন কথা বলি, তো সাকিব খান সম্বন্ধে যখন কিছু জানতে পারছি তখনই কিন্তু আমি ভিডিও করছি। এমনিতে কিন্তু আমি করছি, এটা আমি আমার কথা বললাম। কে করছে বা না করছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রত্যেকের চ্যানেল যে যার মতো কাজ করুক, তাই নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমাকে নিয়ে যেন এরকম বক্তব্য না আসে যে ব্যাস তুইও শুরু করে দিলি সাকিব খানকে নিয়ে ভিডিও করা। ওই জন্য আমি ক্লিয়ারলি এটা বলে দিলাম। তো সাকিব খানের দুটো সিনেমা আমাদের ইন্ডিয়াতে রিলিজ করবে এবং যৌথভাবে বাংলাদেশেও রিলিজ করবে। দুটো সিনেমার নাম হচ্ছে একটার নাম হচ্ছে কি বলে, দরদ, এবং একটা নাম হচ্ছে তুফান। তো এর মধ্যে আমি বেসিক্যালি যেটা নিয়ে খুব এক্সাইটেড সেটা হচ্ছে তুফান। সেটা কারণটা আমি পরে আসছি। কিন্তু এই দুটো সিনেমা কিন্তু আমাদের বাংলাতে, আমাদের পশ্চিমবঙ্গে চলার বিরাট পরিমাণে কিন্তু চান্স রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই বছর কমার্শিয়াল মার্কেটটা অনেকটাই ফিরেছে এবং আজকের দিনের মতো করে কমার্শিয়াল সিনেমা যদি বানানো হয় তাহলে লোকে দেখছেও। সবথেকে বড় উদাহরণ হচ্ছে পাড়িয়া। অবশ্যই পাড়িয়ার কনসেপ্টটা অনেক এগিয়ে রয়েছে, সেটাকে আমি করছি না। কারণ সেন্টিমেন্টালের মতো সিনেমা আবার চলেও নি। কিন্তু ভালো কনসেপ্ট হলে লোকে দেখতে যাচ্ছে। লোকে এখন মানে একটু বড় কিছুই দেখবো এরকমই আমাদের বাংলা অডিয়েন্সের মধ্যে এখন মেন্টালিটি তৈরি হচ্ছে। এই বছর থেকে বেসিক্যালি দেখতে পাচ্ছি। এবার অনেক আগে সাকিব খানের একটা সিনেমা এসেছিল, এটার নাম ছিল হচ্ছে শিকারি। সিনেমাটা কিন্তু মোটামুটি ভালো সিনেমা ছিল। খুব খারাপ সিনেমা ছিল না এবং মোটামুটি কিন্তু কলকাতায় তখন বিজনেসও করেছিল। এবং তারপর যেটা রিলিজ করেছিল নবাব, নবাবই সম্ভবত ছিল। সেটাও কিন্তু কলকাতা এবং বাংলাদেশ তো ভালো করেই ছিল। কলকাতাতেও কিন্তু খুব খারাপ বিজনেস কিন্তু করেনি। তবে তারপর কিছু ভুলভাল স্ক্রিপ্ট চুজ করে, যেমন ভাইজান বলে একটা সিনেমা করেছিল, নাকাব, যেগুলো কি খুব মানে খাজা সিনেমা ছিল। যে কারণে এখানকার অডিয়েন্স দেখতে যায় এবং ওই সময় কমার্শিয়াল মার্কেটটাও খারাপ ছিল। এবার সাকিব খান কিন্তু তার অভিনয় নিয়ে আমি কথা বাদ দিচ্ছি। সাকিব খানের কিন্তু একটা স্টারডাম কিন্তু ভয়ঙ্কর রয়েছে। সাকিব খানের নামে কিন্তু বস সিনেমা চলে। এটা নাকি অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ আপনি যদি দেখেন প্রিয়তমা, সেই সিনেমাটা কিন্তু রিভিউ কিন্তু খুব একটা কিছু আহামরি ছিল না। ওখানকার বাংলাদেশের যারা রিভিউয়ার ছিল, খুব আহামরি কিন্তু রিভিউ দেয়নি। তারা এটা ক্লিয়ারলি বলেছে ২ ঘন্টা ২০ মিনিটের সিনেমা হলে শেষ ২০ মিনিট ভালো, তার আগের ২ ঘন্টা খুব জঘন্য। তারপরও সেই সিনেমা কিন্তু বাংলাদেশ থেকে একটা দুর্ধর্ষ বিজনেস করেছে। কত কি অফিসিয়ালি আমি বলতে পারছি না সেটা, যেহেতু পুরোপুরি ক্লিয়ার ডেটা আমার কাছে নেই, আমি বলতে পারছি না। তো সেটা বাদ দিয়ে যদি বলি, কালেকশনটা কিন্তু খুবই ভালো করেছিল। মানে দুর্দান্ত একটা বিজনেস কিন্তু করেছিল। এবার দেখুন সিনেমাটার কোয়ালিটি সেই লেভেলের ছিল না। না সাকিব খানের লুক কিছু আহামরি ছিল, তা সত্ত্বেও ওই বিজনেস। তো আজকে যদি সাকিব খানকে ভালো ডাইরেক্টররা নেয়, তাকে যদি প্রপারলি একটা দারুণ স্ক্রিপ্ট দেয়, সেই সিনেমায় যদি সে নিজের পারফরমেন্স দেখে, তাহলে বুঝতে পারছেন সেই ভিড়টা কোথায় গিয়ে পৌঁছবে। তো এই দুটো সিনেমা তো বাংলাদেশে চলবে, এই নিয়ে কোনো ডাউট নেই। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, প্রমোশন। সাকিব খান কিন্তু নিজের সিনেমা কিন্তু প্রমোশন ভালো করে না, এটুকু আমি লক্ষ্য করে দেখেছি। কিন্তু এই দুটো সিনেমার কিন্তু প্রমোশন চূড়ান্ত হচ্ছে। কারণ এই যে সিনেমাটা তুফান, এই তুফান বলছি সরি, দরদের কথা যদি আগে বলি, রীতিমতো বুর্জ খলিফাতে প্রমোশন করা হবে, যেটুকু যে আমি শুনতে পাচ্ছি বুর্জ খলিফাতে নাকি প্রোমো দেখানো হবে। এটা এই প্রথম কোনো বাংলা হিরোর ক্ষেত্রে, মানে আমি দুই বাংলা মিলিয়ে বলছি, কারোর ক্ষেত্রে এই লেভেলের প্রমোশন হচ্ছে। ভাবতে পারছেন শাহরুখ খানের সিনেমার যেখানে প্রমোশন হয় বুর্জ খলিফাতে, যেটা নিয়ে আমরা এত কথা বলি, সেখানে সাকিব খানের সিনেমা কিন্তু দেখানো হবে এমনই কিন্তু প্ল্যানিং চলছে। এবং অনন্য মামুন এটা নিজে জানিয়েছে, যে কারণে সেটাকে বিশ্বাস করতেই হয়। তো প্রমোশন দুর্দান্ত করছে এবং আমাদের এখানেও শুনছি নাকি জোর কদমে নাকি দুর্দান্ত প্রমোশন হবে, এমনটা শুনছি। অপরদিকে এই সিনেমাটা এখানে ডিস্ট্রিবিউট করবে এসকে মুভিজ। এসকে মুভিজের একটা কিন্তু বড় কামব্যাকের জায়গা এটা দিয়ে হতে পারে, কারণ এসকে মুভিজ আমাদের এখানে রীতিমতো হারিয়ে যাওয়ার জায়গায় গিয়ে পৌঁছেছে। তো সেখানে কিন্তু সাকিব খানকে যে ভরসা করছে, তার পেছনে বড় একটা কারণ হচ্ছে সাকিব খানের কমার্শিয়াল দর্শকটা কিন্তু খুব ভালো। এখানে কি করবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে সিনেমাটার কনটেন্টের ওপর। তো সাকিব খানের রিসেন্ট কাজগুলোতে কিন্তু এখানকার কোনো প্রোডাকশন হাউস কিন্তু ইচ্ছুক দেখায়নি যে তারা যৌথভাবে কাজ করবে। এই দুটোর ক্ষেত্রে দেখিয়েছে, কারণ এই দুটো কিন্তু স্ক্রিপ্ট লেভেল সেই জায়গা থেকে পৌঁছেছে। বেসিক্যালি আমি যেটা নিয়ে খুব এক্সাইটেড সেটা হচ্ছে তুফান। তার কারণ হচ্ছে পরিচালক। রায়হান রাফি নিজের ইন্টারভিউতে যে সমস্ত বক্তব্য রাখছে, তিনি যেটা ক্লিয়ারলি বলছেন এটা এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় সিনেমা এবং সবথেকে বেশি টাকা খরচ করা সিনেমা এটা হচ্ছে। অ্যাকশন অন্য লেভেলের হবে, বিদেশে গিয়ে শুটিং ফুটিং হবে এমনই প্ল্যানিং চলছে। এবং রাইহান রাফি নিজে একজন ভালো পরিচালক। মানে সাকিব খান কিন্তু অভিনেতা খুব খারাপ নয়, আমি একবারও বলছি না খুব খারাপ অভিনেতা। ভালো ডাইরেক্টরের ওকে অ্যাপ্রোচ করে না। যদি ভালো ডাইরেক্টররা নেয়, সাকিব খানও নিজের পারফরম্যান্স ভালো দেখাতে পারবে। এবং সাকিব খান সবথেকে একটা বড় কথা কি, এখন স্ক্রিপ্ট ভালো চুজ করছে।
নিজের চরিত্রটার প্রতি গুরুত্ব দিচ্ছে, যে কারণে কি হয়েছে শাকিব খানকে নিয়ে এখন আলোচনাটা আবার হচ্ছে। এবার রাইহান রাফির মতো একটা পরিচালক যার আমাদের এখানেও জনপ্রিয়তা যথেষ্ট ভালো, রাইহান রাফিকে আমাদের এখানে চেনে না এমন কেউ নেই, রাইহান রাফির একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো যে কারণে আমার মনে হয় তুফান যেহেতু এখানে এসভিএফ প্রোডাকশন হিসেবে যুক্ত রয়েছে, এসভিএফ এর নিজস্ব একটা মানে জায়গা রয়েছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো আমার মনে হয় কিন্তু যদি স্ক্রিপ্ট লেভেল ভালো হয়ে থাকে, যদি সিনেমাটা প্রপারলি একই দিনে যদি রিলিজ করা, আমি শিওর এই দুটো সিনেমা, বেসিক্যালি তুফান তো অবশ্যই, তুই বাংলাতে কিন্তু দুর্ধর্ষ বক্স অফিস আনতে পারে। বাংলাদেশে তো করবেই, বাংলাদেশে দারুণ বক্স অফিস আনবে, এটা আমার বিশ্বাস। তার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতাতেও করতে পারে। অপরদিকে দরদ মানে সিনেমাটাও আমার মনে হয় কিন্তু ভালো বিজনেস করার জায়গা রয়েছে। কারণ শাকিব খান যখন ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ বানিয়েছে না, শিকারি বা নবাব, সেগুলো কিন্তু আমাদের এখানেও কিন্তু যথেষ্ট ভালো চলেছে। মিথ্যে কথা বলে তো লাভ নেই, যথেষ্ট ভালো চলেছে। পরবর্তীকালে খাজা সিনেমা বানিয়েছে, দর্শক আস্তে আস্তে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু যখন প্রথম এসেছিল শাকিব খান আমাদের এখানে, আমার মনে আছে শিকারি সিনেমাটার সময় যথেষ্ট কিন্তু হাইপ তৈরি করেছিল। বাংলাদেশেও ঘোর বিজনেস করেছিল, আমাদের এখানে কিন্তু কোন কম বিজনেস কিন্তু করেনি। তো একদিক দিয়ে ভালোই, আমাদের ইন্ডাস্ট্রির গ্রোয়িং এর জন্য, সিঙ্গেল স্ক্রিনগুলোকে চালানোর জন্য অবশ্যই একটা ভালো মেইনস্ট্রিম সিনেমার দরকার রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি থেকে তো অনেকগুলো আসছে, সেখান থেকে যদি বাংলাদেশেরও কিছু কাজ আমাদের এখানে আসে, আই থিঙ্ক সেটা আমাদের মানে সিঙ্গেল স্ক্রিনগুলোর জন্য আমি বলবো খুবই ভালো। মানে অনেকটা সেই আগের টাইমটা ফিরছে, 2014, 15, 16 এই টাইমে জিনিসগুলো হতো। তো অনেকদিন পর, প্রায় 7-8 বছর পর সব দিক দিয়ে সেই মেইনস্ট্রিম কমার্শিয়াল জায়গাটা ফিরছে। তো আমি তো হ্যাপি বেসিক্যালি ব্যাপারটা নিয়ে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। আশা তো করব দুটো সিনেমাই ভালো হবে। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো যে দুই বাংলাতে যেন দুটো সিনেমা ভালো চলে। তবে সবার আগে সিনেমাগুলোকে কিন্তু ভালো হওয়া প্রয়োজন। কারণ বাংলাতে চলতে গেলে, ওয়েস্ট বেঙ্গলে চলতে গেলে স্ক্রিপ্ট ভালো হতে হবে। বাংলাদেশে চলে যাবে, ওই নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এখানে চলতে গেলে স্ক্রিপ্ট ভালো হতে হবে। তো আশা করব বেসিক্যালি তুফানে এবং দরদি দুটো সিনেমার স্ক্রিপ্ট আশা করছি ভালো হবে, এবং আশা করব আমাদের এখানেও ভালো চলবে। এবং আরেকটা ব্যাপার আমি জানতে পারলাম, যেটা শুনে এটুকু বুঝতে পারছি যে দুই বাংলা মিলিয়ে এই সিনেমাটাকে যে করা হচ্ছে, সেটাকে খুব বড় করেই প্ল্যানিং করা হচ্ছে। কারণ মিমি চক্রবর্তী বা মধুমিতা সরকারকে ভিলেন হিসেবে ভাবা হচ্ছে। আপাতত খবর মিমি চক্রবর্তীর কাছে অফার গেছে তুফান সিনেমাটার জন্য, বেসিক্যালি প্রোডাকশন থেকে অফার করা হয়েছে। এবার মিমি চক্রবর্তী রাজি নাকি রাজি না সেটা আমি এখনো ক্লিয়ারলি জানি না, যে কারণে বলতে পারছি না। তবে যদি মিমি চক্রবর্তী রাজি না হয় বাই চান্স, তাহলে কিন্তু মধুমিতা সরকারকে অ্যাপ্রোচ করার চান্স রয়েছে। এবং মিমি বা মধুমিতা এই দুজনেরই কিন্তু বাংলাদেশেও হিউজ জনপ্রিয়তা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা যখন দেখবে যে এখানকার একটা প্রথম সারির নায়িকা, ওখানে তাদের প্রথম সুপারস্টার, মানে সবথেকে বড় সুপারস্টারের নায়িকা হয়েছে, সেখানেও কিন্তু একটা হাইপ তৈরি করবে। আমাদের এখানেও একটা হাইপ তৈরি হবে। এবং মিমি চক্রবর্তীর একটা কামব্যাক দরকার হয়েছে, মানে দরকার অবশ্যই রয়েছে মেন স্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে। তো দেখা যাক ফাইনালি কি হয়। যাই হোক, এগুলো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।